হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ফিরে এসেছি। থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে মাধ্যমিক 2026 রোড ম্যাপ। আমরা অঙ্কে কি করে 95+ পাবো? দেখো, সবাই অঙ্কে 95+ পাবে না। কিছু কিছু স্টুডেন্টস আছে যারা খুব ভালো রিভিশন করে ফেলেছে, ফেব্রুয়ারি মাসের 2 তারিখের আগে খুব ভালো রিভিশন হয়ে গেছে তাদের। তারা হয়তো 95+ পাবে, কেউ 90+ পাবে, কেউ 60+ পাবে, কেউ 75+ পাবে, আবার কেউ খুব টেনে টুনে 50-এর উপরে যেতে পারে। কিন্তু কথা হচ্ছে, আমরা অঙ্কে 95+ যদি নাও পাই, আমাদের টার্গেট রাখতে হবে ওই রকম একটা কিছু। যদি টার্গেট ওরকম একটা কিছু রাখি, তাহলে কাছাকাছিও তো যাওয়া যেতে পারে। তো সেইটা নিয়ে আজকের আলোচনা। কিন্তু এখানে আমাদের যে স্টুডেন্টস গুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু সবাই খুব ভালো স্টুডেন্টসও না, আবার আশা করি খুব খারাপও নয়। সবারই মাথা ভালো, কারোর মাথা খারাপ না, সবারই মাথা ভালো। ঠিক আছে, আমাদের হিউম্যান ব্রেন কিন্তু সবার সেম হয়। তো সেই হিসেবে আমি আজকের যে টপিকটা আলোচনা করব, মাধ্যমিক 2026-এর জন্য আমরা কিভাবে প্রিপারেশন করবো, আমাদের প্রিপারেশনটা কেমন হলে আমাদের একটা ভালো মানের রেজাল্ট হবে। 95+ না হোক, কিন্তু ভালো মানের একটা রেজাল্ট আমরা করতে পারবো। এখন আশা করি অনেকের সিলেবাস শেষ হয়ে গেছে, কিন্তু সিলেবাস শেষ হলেও অনেকের এরকম একটা ধারণা থাকতে পারে যে কিভাবে রিভিশনটা শুরু করবো, কিভাবে বুঝতে পারছি না কিভাবে রিভিশন শুরু করব, কোন চ্যাপ্টারটা আগে করব, কোন চ্যাপ্টারটা পরে করব। আর সব থেকে বড় কথা হচ্ছে, মাধ্যমিকে 90 মার্কসের যে পরীক্ষা, আমাকে অঙ্ক পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। 90 মার্কসের অঙ্ক পরীক্ষাটা যখন আমি দিতে বসবো, টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে সেখানে। সমস্ত কিছু নিয়ে আজকের আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যারা সিলেবাস শেষ করে ফেলেছো তারা কিভাবে রিভিশন করবে, কোথা থেকে শুরু করবে, এবং যাদের এখনো সিলেবাস শেষ হয়নি বা অনেকে ফেঁসে গেছো, বলতে গেলে ফেঁসে গেছো যে কিভাবে করব, কোন চ্যাপ্টার আগে করব, কোন চ্যাপ্টার পরে করব, কিচ্ছু বুঝতে পারছি না। একটা সুন্দর একটা পরপর পরপর একটা স্ট্র্যাটেজি যদি সাজিয়ে দেওয়া যায় তাহলে খুব সুবিধা হয়। আমি সেই স্ট্র্যাটেজি নিয়ে আজকে এসেছি। তার আগে তোমাদের জানতে হবে, আমি এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। এই মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে যদি আইডিয়া না থাকে, কেমন কোশ্চেন হয়, আর মাধ্যমিকে 90 মার্কসের কোশ্চেনটা কেমন হয়, আমি বই করে গেলাম, আমাদের যে পাঠ্য বই গণিত প্রকাশ, সেটা প্র্যাকটিস করে গেলাম, যা পারছি সমস্ত কিছু প্র্যাকটিস করে গেলাম, কিন্তু যখন 90 মার্কসের কোশ্চেনটা যখন আমার কাছে এসে পৌঁছাচ্ছে, তখন আমি ধোঁয়া দিচ্ছি। তাহলে তো কোনো লাভ নেই। বা আমি জানি, সব অঙ্কই জানি, কিন্তু বুঝতে পারছি না যে কোনটা শুরু করব আগে বা কোনটা পরে করব, কোনটা আগে করলে আমার টাইম কম লাগবে, কোনটা পরে করব। এই ব্যাপারগুলো কিন্তু তখন একটা দ্বন্দ্ব কাজ করে। তাহলে শুরুতেই যদি এইরকম দ্বন্দ্ব চলে আসে পরীক্ষার হলে বসে, তাহলে কিন্তু পরীক্ষাটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা খারাপ হবে। তাই পরীক্ষা ভালো করবার জন্য এই রকম মেন্টালিটি আগে হওয়া দরকার। আগে এরকম মেন্টাল প্রিপারেশন আগে খুব গুরুত্বপূর্ণ। তার জন্যই আমাকে আগে জানতে হবে মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন। প্রত্যেকেই জানো মার্কস ডিস্ট্রিবিউশন কেমন, তার কারণ গণিত প্রকাশ যে বইটা তোমাদের রয়েছে, বোর্ডের যে বইটা, সেই বইয়ের প্রথম দিকেই একদম মার্কস ডিস্ট্রিবিউশনটা সুন্দর করে করা আছে। কিন্তু আমি এই মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু অন্যরকম ভাবে বোঝাবো তোমাদের, যে এই মার্কস ডিস্ট্রিবিউশন অনুযায়ী আমরা কেমন ভাবে প্রিপারেশন করব, কিরকম স্ট্র্যাটেজি ফলো করব, কিরকম স্ট্র্যাটেজিতে আমরা এগোলে আমাদের মার্কস ঠিকঠাক আসবে। অনেকে হয়তো ভাবছো যে ফেল করে যাব অঙ্কে, আমাদের অঙ্ক মাথায় ঢোকে না, অঙ্ক খুব কঠিন, একদম মাথায় ঢোকে না। তাহলে তারা কি করে পড়বে? আমি সেই স্টুডেন্টগুলোর জন্য ভাববো যে এইখানে মার্কস ডিস্ট্রিবিউশন অনুযায়ী তোমরা কিভাবে সেই প্রিপারেশনটা করবে, কিভাবে প্রিপারেশন করলে পাস করবে। শুধু পাস নয়, আমি বলছি পাস নয়, পাস করাটা, মাধ্যমিকে অঙ্কে পাস করাটা কোনো ব্যাপার না। আমাকে দেখতে হবে রেজাল্টটা ভালো হচ্ছে কিনা। সেই রেজাল্টটা ভালো কিভাবে হবে, একটা
একটা মোটামুটি একটা রেজাল্ট যদি তোমাদের থাকে, যারা মনে করছো যে ফেল করে যাবে, তাদের যদি একটা মোটামুটি একটা মাঝারি মানের রেজাল্টও থাকে, তাহলেও দেখবে তোমাদের এগ্রিগেট যেটা টোটাল মার্কস যেটা এগ্রিগেট হবে তোমাদের 700-র মধ্যে অনেকটা দূর তোমরা এগিয়ে যাবে। অঙ্ক কিন্তু খুব স্কোরিং সাবজেক্ট, আর এই স্কোরিং সাবজেক্ট মানে প্রচুর স্কোর করা যায়, অঙ্কেতে 100 পাওয়া যায়, প্রচুর লোক পাচ্ছে। তাহলে আমাদের দেখতে হবে অঙ্কে এই 100 আমাদের দরকার নেই পাওয়ার। যারা মনে করছো যে আমরা আমরা অত চিন্তা ভাবনা রাখতে চাইছি না, অত নম্বর পেতে চাইছি না, আমাদের একটা মোটামুটি একটা মাঝারি মানের রেজাল্ট হলেই যথেষ্ট। তো সেইটাই বা কিভাবে করবে, সেইটা হয়তো প্রতিদিন বই নিয়ে বসছো কিন্তু বুঝতে পারছো না যে কিভাবে এগোবো, কোন চ্যাপ্টারটা আগে করব, কোন চ্যাপ্টার আগে শুরু করলে আমাদের ভালো হবে, সেটাই আজকের আমি তোমাদেরকে বলবো। তার আগে একটুখানি দেখে নাও তোমাদের শর্ট কোশ্চেন, অর্থাৎ 36 নম্বরের কিন্তু ছোট প্রশ্ন থাকে অঙ্ক থেকে। অঙ্ক থেকে 36 নম্বরের ছোট প্রশ্ন, চারটিখানি কথা নয়। তোমরা খুব ভালো করেই জানো 25-এ পাস, কিন্তু পরীক্ষা হচ্ছে 90+10, 10 নম্বর তোমাদের স্কুল থেকে পাঠানো হবে, কিন্তু যে 90 নম্বরে তোমাদেরকে লিখিত পরীক্ষা দিতে হবে, তার মধ্যে 36 নম্বর কিন্তু ছোট প্রশ্ন দিয়ে ভর্তি করা থাকে। এই 36 নম্বর ছোট প্রশ্ন যারা সিলেবাস শেষ করে ফেলেছো, বা যারা সিলেবাস শেষ করোনি মাঝারি অবস্থায় রয়েছো, বা যারা খুব খারাপ অবস্থায় রয়েছে আমি ধরে নিচ্ছি, তারা যদি কোনো রকম ভাবে টেস্ট পেপারস অথবা যে কোনো কোশ্চেন ব্যাংক যদি খুলে দেখো, বা 10 ইয়ার্সের যে কোনো আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারও যদি খুলে দেখো, এই 36 নম্বর দেখলে তোমাদের ভয় লেগে যাবে। এটা কিন্তু হয় সাইকোলজিক্যালি দিক থেকে, কিন্তু এই জিনিসটা হবে 36 নম্বর প্রথমে যখন দেখবে এমসিকিউ কি এসছে বোঝা যাচ্ছে না, শূন্যস্থান কি এসছে কিচ্ছু বুঝতে পারছি না, সত্য মিথ্যাও বুঝতে পারছি না, এসে কিউ 2 মার্কস গুলো আরো কঠিন, আরো বোঝা যাচ্ছে না, তাহলে এগুলো দেখলে তোমাদের ভয় লেগে যাবে। তাহলে আমাদের স্ট্র্যাটেজি কি হবে? আমাদের স্ট্র্যাটেজি, আমরা প্রিপারেশন এগুলো আগে করব না। মাথায় রাখবে, চ্যাপ্টারের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তাহলে এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা এবং এসে কিউ এগুলো করা কিন্তু অসম্ভব হয়ে পড়বে। তাই আমাকে আগে দরকার হচ্ছে চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা। তার জন্য আমাকে আগে দেখতে হবে যে এই যে বাকি 54 নম্বর আমার কমপ্লিট আছে নাকি। আমি ধরে নিচ্ছি আমার 54 নম্বর কমপ্লিট নেই, বা রিভিশন কিভাবে করব বুঝতে পারছি না, তাহলে আমি 54 নম্বরের প্রিপারেশন আগে করে তারপর আমি 36 নম্বর কিভাবে তুলবো তার একটা পরিকল্পনা আমি ভাববো। তার আগে দেখবো যে এই 54 নম্বর কি করে আসবে। প্রথমত একটু খেয়াল করে দেখো, আমি এই 36টা নম্বর আগে বাদ দিয়ে দিলাম, এই 36টা নম্বর নিয়ে আমি এখন আলোচনা করব। আমি আগে আলোচনা করব হচ্ছে এই বিষয়টা নিয়ে যেখান থেকে বড় অঙ্ক আসে। ঠিক আছে, অনেকের ধারণা যে ছোট প্রশ্নগুলো যদি মাধ্যমিকে করে আসতে পারি তাহলে তো 36 নম্বর অনায়াসেই তোলা যায়, বা 36-এর মধ্যে যদি 30ও পাওয়া যায় খুব ভালো। না, এটা ভুল, এটা ভুল ধারণা। 36-এর মধ্যে 36 তারাই তুলতে পারবে যাদের ওই প্রত্যেকটা টপিক সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার রয়েছে। অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু এই 36 নম্বর সে তুলতে পারবে না, 36-এ সে পাবে না। যে 36-এ 36 পেতে পারবে সে 54 মার্কসও তার কাছে কোনো ব্যাপার না। তার মানে বুঝে নিতে হবে তার পুরো আমাদের যে বোর্ডের বইটা পুরো গুলে খাওয়া হয়েছে, তবে সে এই ফুল মার্কস অ্যাটেন্ড করে আসতে পারবে এবং 100-এ 100 মার্কস সে ক্যারি করতে পারবে। যাই হোক, আজকের আমি যে বিষয়টা নিয়ে মেন আলোচনায় আমি আসছি, দেখো ভালো করে, পাটিগণিত। পাটিগণিতে কটা চ্যাপ্টার? অঙ্কের পাটিগণিতে মাত্র 4টে চ্যাপ্টার। 4টে চ্যাপ্টার বললে ভুল হবে, 3টে চ্যাপ্টার, ওটাকেই আমি 4 ভাগে ভাগ করছি। যেমন সরল সুদ কষা, সরল সুদ কষা একটা চ্যাপ্টার। আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি, এটা একটা চ্যাপ্টার। আমি চক্রবৃদ্ধি সুদকে একটা চ্যাপ্টারের মধ্যে ধরবো, সমহার বৃদ্ধি বা হ্রাসকে আমি একটা চ্যাপ্টারের মধ্যে ধরবো। তাহলে আমার
এখানে কিন্তু তিনটে আলাদা আলাদা চ্যাপ্টার গণ্য হচ্ছে। আর কি, আর হচ্ছে অংশীদারি কারণ। এই চারটে টপিকের মধ্যে আমাকে মাত্র 5 নম্বর বড় কোশ্চেন থাকবে, ঠিক আছে। অর্থাৎ এখানে দুটো কোশ্চেন থাকে, অ্যান্সার এনি ওয়ান করতে হয়। তা দুটো কোশ্চেন কিরকম ভাবে থাকবে? হতে পারে চক্রবৃদ্ধি সুদ থেকে একটা কোশ্চেন দিল, অংশীদারি কারবার থেকে একটা কোশ্চেন দিল, তার মাঝখানে একটা অর থাকলো। অথবা হতে পারে অংশীদারি কারবার থেকে একটা কোশ্চেন দিল আর সরল সুদ কষা থেকে একটা অঙ্ক দিল, তাদের দুজনের মধ্যে একটা অর থাকলো। অর্থাৎ অ্যান্সার এনি ওয়ান করতে হয়, দুটো কোশ্চেন থাকে। মাথায় রাখবে, যদি চক্রবৃদ্ধি সুদ থেকে কোশ্চেন দেয়, আর একটা কোশ্চেন সমহার বৃদ্ধি থেকে কিন্তু থাকবে না। একই চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন হয় না, হয় চক্রবৃদ্ধি সুদ থেকে থাকবে, না হয় সমহার বৃদ্ধি বা হ্রাস থেকে থাকবে। আর অংশীদারি কারবার সরল সুদ কষার মধ্যে যদি অর থাকে তো থাকলো। যাই হোক, আমাদের এক্ষেত্রে পাটিগণিতের এই যে 5 নম্বর এটা তুলতে হবে, এখানে একটা অঙ্ক করলে আমাদের এই 5 নম্বর চলে আসবে। আমি নেক্সট ঢুকবো হচ্ছে বীজগণিতে। এই বীজগণিতে আমার তিনটে চ্যাপ্টার আছে, দ্বিঘাত সমীকরণ, অনুপাত সমানুপাত এবং দ্বিঘাতকরণী বা ভেদ। এটা এই ব্যাপারে আসি। দ্বিঘাত সমীকরণ পাটিগণিতের পরেই দেখবে বীজগণিত থেকে দ্বিঘাত সমীকরণ থেকে একটা অঙ্ক দেয়। তো দ্বিঘাত সমীকরণে দেখবে আমাদের প্রচুর এক্সারসাইজ রয়েছে, ঠিক আছে। আমি এর মধ্যেও বলে দেবো আমাকে কি সব এক্সারসাইজ করা দরকার আছে কি নেই, সেই বিষয়েও আমি আলোচনা করব। আমি এখন একটু মার্কস ডিস্ট্রিবিউশন এবং রোড ম্যাপটা আগে বলে দিই। দ্বিঘাত সমীকরণ থেকে আমার দুটো কোশ্চেন থাকবে এবং যে কটা এক্সারসাইজ রয়েছে একই এক্সারসাইজ থেকে কিন্তু দুটো অঙ্ক থাকে না, ঠিক আছে। এই বিষয়গুলো তোমরা জেনে যাও আগে, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কোনগুলো করলে আমার মার্কস তোলা হয়ে যাবে। আমি আন্দাজে আমি একটাই এক্সারসাইজ ভালোভাবে করে গেলাম, ভেবে নিলাম যে ওই এক্সারসাইজ থেকেই হয়তো আমার দুটো কোশ্চেন থাকবে, না, এরকম হয় না, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণের যে 6টা এক্সারসাইজ রয়েছে তার মধ্যে কিন্তু আমার দুটো কোশ্চেন থাকবে, অ্যান্সার এনি ওয়ান করতে হবে। অনুপাত সমানুপাত থেকেও তাই, অনুপাত সমানুপাতে দেখবে তিনটে এক্সারসাইজ রয়েছে, তার মধ্যেও দেখবে দুটো কোশ্চেন থাকে, অ্যান্সার এনি ওয়ান করতে হয়, ঠিক আছে। এক্ষেত্রে একই এক্সারসাইজ থেকে দুটো অঙ্ক দেওয়া হয় অনেক সময়, দেখবে একটু খেয়াল করে। আর নেক্সট হচ্ছে পরের যে দাগটা, সেটা দ্বিঘাতকরণীর সাথে ভেদ অর থাকে। দ্বিঘাতকরণী একটা অঙ্ক থাকে এবং তার সাথে ভেদের একটা অঙ্ক থাকে, ক্লিয়ার। তারপরে আমি ঢুকবো হচ্ছে জ্যামিতি। খুব ভালো একটা জায়গা, জ্যামিতিতে তিনটে কোশ্চেন থাকবে, অর্থাৎ উপপাদ্য দুটো থাকবে, অ্যান্সার এনি ওয়ান করতে হয় 5 মার্কস। উপপাদ্যের প্রয়োগ এটাও দুটো থাকবে, অ্যান্সার এনি ওয়ান করতে হয় 3 মার্কস। সম্পাদ্য এখানেও দুটো থাকবে, অ্যান্সার এনি ওয়ান করতে হয় 5 মার্কস। তারপরে আমরা ঢুকবো হচ্ছে কি ত্রিকোণমিতি। এখানে ত্রিকোণমিতি থেকে কিন্তু ত্রিকোণমিতির দেখবে কোন পরিমাপের ধারণা এবং অভেদাবলী যে চ্যাপ্টারটা রয়েছে ওই চ্যাপ্টার, এবং আরেকটা থাকে পূরক কোণ। ওই তিনটে চ্যাপ্টার থেকে কিন্তু তিনটে কোশ্চেন থাকে, অ্যান্সার এনি 2 করতে হয়। প্রত্যেকটার মার্কস থাকে 3 করে, টোটাল 6 নম্বর। পরিমিতির যে কটা চ্যাপ্টার আছে সব কটা চ্যাপ্টারের মধ্যে আমার এখানে কিন্তু আনসার এনি 2 করতে হবে। প্রত্যেকটার মার্কস থাকে 4 নম্বর, টোটাল 8 মার্কস। ত্রিকোণমিতিরই একটা অ্যাপ্লিকেশন রয়েছে, উচ্চতা দূরত্ব, আমরা যেটাকে হাইট অ্যান্ড ডিস্টেন্স বলি। ওখানেও দুটো কোশ্চেন থাকে, অ্যান্সার এনি 1 করতে হয়। এবং রাশিবিজ্ঞান, এখানেও আমার রাশিবিজ্ঞানে দেখবে একটাই চ্যাপ্টার, তার মধ্যে 4খানা এক্সারসাইজ, ওখানেও আমার অ্যান্সার এনি 2 করতে হয়। তিনটে থাকে, অ্যান্সার এনি 2 করতে হয়, প্রত্যেকটা নম্বর হচ্ছে গিয়ে 4। এবার কথা হচ্ছে আমি শুরু করবো কোথা থেকে। আমি তো বুঝলাম আমার এই মার্কস ডিস্ট্রিবিউশন আমার এই গণিত প্রকাশ বইতেও রয়েছে, আমার মার্কস ডিস্ট্রিবিউশন ধরে নিলাম আমার মার্কস ডিস্ট্রিবিউশনটা মুখস্থ আছে, কিন্তু আমি শুরু করব কোন চ্যাপ্টার থেকে। এবার আমি বলি সেই মাঝারি মানের স্টুডেন্টদের জন্য, অথবা যারা মনে করছো আমি পারবো না, অঙ্ক খুব কঠিন লাগছে, তাদের জন্য আমি বলবো, এবং যারা রিভিশন
মানে হয়ে গেছে, চ্যাপ্টার শেষ হয়ে গেছে, রিভিশন করতে চাইছো কিন্তু বুঝতে পারছো না কোথা থেকে শুরু করলে আমার রেজাল্টটা ভালো হতে পারে। সবার জন্যই আমি বলছি যে কোন জায়গাগুলোকে আমি আগে কনফার্ম করব যে আমার এখান থেকে মার্কস আসবেই আসবে। প্রথমে আমি টার্গেট করব হচ্ছে রাশি বিজ্ঞানকে। প্রথমে টার্গেট করব কাকে? রাশি বিজ্ঞান। এখান থেকে আমার ছাক্কা দুটো অঙ্ক 4 4 8 নম্বর চলে আসছে। তাহলে 8 নম্বর আমার এখানে কনফার্ম। আমি একটু বলে দিই, আমার কি পাশ করাটা খুব কঠিন? পাশ করাটা কি খুব কঠিন? দেখো, রাশিবিজ্ঞানের 4খানা টপিক আছে, অর্থাৎ 4টে এক্সারসাইজ রয়েছে। 4টে এক্সারসাইজের মধ্যে প্রথম এক্সারসাইজে রয়েছে যৌগিক গড়, দ্বিতীয়টায় রয়েছে মধ্যমা, মিডিয়ান যেটাকে বলে, এবং থার্ড এক্সারসাইজে রয়েছে ওজাইভ, ওজাইভ অঙ্কন, ওখানে গ্রাফ লাগে, গ্রাফ অবশ্যই নেসেসারি ওখানে। আর লাস্ট যে এক্সারসাইজটা রয়েছে ওটা হচ্ছে সংখ্যা গুণমান বা মোট। এই যে 4টে টপিক রয়েছে, এই 4টে টপিক থেকে আমি যদি যে কোনো 3টে টপিক ভালোভাবে করে যাই, আর খুবই সোজা একটা টপিক রাশিবিজ্ঞান। এখানে দেখবে সমস্ত যে অঙ্কগুলো রয়েছে, একটা দুটো অঙ্ক করার পরে তোমার মনে হবে আমি বাকি অঙ্কগুলো পারবো, সবই একই ধরনের অঙ্ক। ঠিক আছে, এখান থেকে কোনো কঠিন কোশ্চেন হয় না, এখান থেকে কোনো কঠিন কোশ্চেন করার মতন কোনো জায়গাই নেই। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমার ধরে নিতে হবে 8 নাম্বার শিওর আসবে যদি আমি ওটা ভালোভাবে প্র্যাকটিস করি। আমি এই 4টে টপিকের মধ্যে অন্তত পক্ষে 3টে টপিক ভালোভাবে বাঁচবো। বিশেষ করে আমি তাও বলে রাখি, মিন, মিডিয়ান এবং মোড, অর্থাৎ যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু, মানে এই 3টেও যদি আমি ভালোভাবে করি তাও কিন্তু আমি আনসার এনি 2 যেহেতু বলেছে 8 নম্বর কিন্তু ক্যারি করতে পারবো। প্রসঙ্গত বলে রাখি, ওজাইভ, ওজাইভ করতে গেলে আমার সময়টা একটু বেশি লাগতে পারে মাধ্যমিকের ক্ষেত্রে, কেননা মাধ্যমিকে ওই সিচুয়েশনে আমি যখন একটা বাইরের স্কুলে গিয়ে যখন একটা পরীক্ষা দিচ্ছি, একটা অন্যরকম পরিবেশ, সেখানে অনেক রকম মানে মেন্টালিটি কাজ করে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি বলি, হয়তো অনেকের মনে হতে পারে আমার রাশিবিজ্ঞান সমস্ত অঙ্ক করে আসার পর রাশিবিজ্ঞানে ওজাইভটা বাকি আছে এবং ওজাইভটা করতে আমার যে সময় লাগবে সেই সময় হয়তো আমার কাছে নেই। তাহলে এটা একটা সমস্যা হতে পারে। বা আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে কি রাশিবিজ্ঞানে যে 3টে অঙ্ক থাকবে তার মধ্যে যদিও ওজাইভ থাকে, তাহলে আমি চেষ্টা করবো ওজাইভটাকে সিলেক্ট করতে না। তার কারণ হচ্ছে ওজাইভ যদি সিলেক্ট করি তাহলে আমার ওখানে কিন্তু একটা টাইম কনজিউমিং এর ব্যাপার চলে আসছে। তো আমাকে দেখতে হবে যে টাইম কোথায় কম লাগবে, সেই জায়গাগুলো আমাকে আগে বাছতে হবে। হ্যাঁ, যদি এবারে বাকি দুটো কোশ্চেনের মধ্যে দেখা গেল যৌগিক গড়ের অঙ্কটা খুব লেন্দি, তাহলে আমি ওজাইভটা চুজ করলাম। ঠিক আছে, বা মধ্যমার অঙ্কটা খুবই লেন্দি, ক্যালকুলেশন লেন্দি, লেন্দি মানে ওরকম হয় না সব। এখানে দেখবে রাশিবিজ্ঞানে যে অঙ্কগুলোর ধরন আছে, অঙ্কগুলোর ধরন সবই একই, স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা স্টেপ কোনো বাড়তি কমতি কিছু হবে না। এটা হতে পারে ক্যালকুলেশন লেন্দি হতে পারে। তো ক্যালকুলেশনও যদি আমার লেন্দি হয় তাহলে আমি সেভাবেই বেছে নেবো যে তখন আমাকে ওজাইভটা বাঁচতে হবে। কিন্তু আমার ফার্স্ট প্রেফারেন্স থাকবে যে 3টে কোশ্চেন থাকবে তার মধ্যে ওজাইভ বাদে বাকি দুটো আমার তাড়াতাড়ি হচ্ছে কিনা, তাহলে আমি সেই দুটোকে আগে মার্ক করে নেবো। তোমাদের 3 ঘন্টা 15 মিনিট টাইম দেয়, এই 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে যে 15 মিনিট টাইমটা থাকে ওখানে কিন্তু কোশ্চেন পড়ার জন্য সময় দেয়, অর্থাৎ ওটাই কিন্তু তোমার কোশ্চেন সিলেকশনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সময়। ওই কোশ্চেন সিলেকশনটা ওখানেই তোমাকে করে নিতে হবে। আর রাশিবিজ্ঞান থেকে তাহলে আমি কোন দুটোকে সিলেক্ট করব নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো। তো ওজাইভ যদি বাদও দিই, বাকি 3টে টপিক আমি যদি ভালোভাবে করে যাই তাহলেও কিন্তু আমার ওখানে 8 মার্কস ক্যারি হচ্ছে। তাই বলি কি ওজাইভটা বাদ দিয়ে দেবো না, বাদ দেবো না, আমরা তাও এখানে প্র্যাকটিস করব। তো যাই হোক, এখান থেকে তার মানে আমার 8 নম্বর কিন্তু শিওর চলে আসছে, আমার এখানে 8 নম্বর শিওর চলে আসছে। তাহলে 8 নম্বর যদি শিওর চলে আসে তার মানে বুঝতে পারছো আমরা 8 নম্বর অনেকটা দূর কিন্তু এখান থেকেই এগিয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে যদি 8 নম্বর পেয়ে যাই তাহলে এবার আমি আরো কিছু দেখাবো যেখান থেকে পাস করবার জন্য, যারা মনে করছো ফেল করে যাব, পাস করবার জন্য কতটা ইজি একটা মেথড আমি এখানে বলে দিচ্ছি। প্রথম কাজ তাহলে কি হবে? প্রথম কাজ হবে রাশি বিজ্ঞানটাকে
ভালো করে প্র্যাকটিস করা। রাশিবিজ্ঞানে যে 4টে টপিক আছে, মিন, মিডিয়ান, মোড এবং ওজাইভ, এই 4টে টপিক ভালোভাবে রিভাইজ করো, ভালোভাবে প্র্যাকটিস করো। করে প্রথম কাজ হচ্ছে, প্র্যাকটিস করার পরে কি আমরা অন্য টপিকে যাব না, আমরা দেখব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, অথবা তোমার কাছে যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারে একদম লাস্টের দাগে যে রাশিবিজ্ঞানের অঙ্কগুলো থাকে, যে 3টে অঙ্ক থাকে, ওই 3টে অঙ্ক আমি পারছি কিনা। আমি চুজ করে নেব টেস্ট পেপারের 10টা পেজ, অথবা প্রিভিয়াস 10 বছরের আমি দেখব। প্রিভিয়াস 10 বছরের মধ্যে রাশিবিজ্ঞান হয়তো রাশিবিজ্ঞান প্রিভিয়াস 10 বছরে পাবেও না তোমরা, টেস্ট পেপারের কথা বলছি। টেস্ট পেপার যে কোনো 10টা পেজ আমি চুজ করলাম, সেই 10টা পেজে দেখছি, প্র্যাকটিস করে গেলাম, ওই 3টে রাশিবিজ্ঞানের অঙ্ক আমি পারছি কিনা। ব্যাস, কনফার্ম হয়ে গেলাম যে রাশিবিজ্ঞান আমরা পারছি। ব্যাস, রাশিবিজ্ঞান যখন পারছি তখন আমাকে চলে যেতে হবে একটু অন্য জায়গায়। কোন জায়গায় আমরা যাব? আচ্ছা, ত্রিকোণমিতি খুব নাকি কঠিন লাগে, আমাদের ছেলেমেয়েদের মধ্যে ত্রিকোণমিতি খুব কঠিন লাগে। এখানেও কঠিন লাগবে না, কিছু কিছু টপিক আছে যেগুলো খুবই সোজা, সেগুলো করলে কিন্তু কঠিনের কোনো প্রশ্নই আসে না। তো আমরা নেক্সট যে বিষয়তে যাব সেটা হলো পরিমিতি। এখানেও দেখো 4 দুগুণে 8 নম্বর। তাহলে আমার পরিমিতির কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে। অনেকগুলো চ্যাপ্টার বলতে আয়ত ঘন একটা চ্যাপ্টার, চোঙ লম্ববৃত্তাকার চোঙ একটা চ্যাপ্টার, ঠিক আছে, অর্থাৎ প্যারালেলোপিপেড, রাইট সার্কুলার সিলিন্ডার, রাইট সার্কুলার কোন অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কু, স্ফিয়ার, গোলক, ঠিক আছে, এবং বিভিন্ন ঘনবস্তু, মানে সবকিছু চ্যাপ্টারের একটা মিক্সড একটা চ্যাপ্টার আমার এখানে রয়েছে, ঠিক আছে। তো এই যে 5খানা চ্যাপ্টার রয়েছে, এই 5খানা চ্যাপ্টার থেকে তোমাকে 3টে কোশ্চেন দেবে, অ্যান্সার এনি 2 করতে হবে, এবং প্রত্যেকের মার্কস থাকবে 4 নম্বর করে। তাহলে আমি এই জায়গাগুলোকে আগে টার্গেট করব। এবার আমি তাদের জন্য বলি, যারা দেখো, যখন আমরা রিভিশন করব তখন আগে স্ট্যাটিস্টিক্স করার পরে পরিমিতিতে ঢুকছি। এটা কাদের জন্য বললাম? যারা ভালো ছেলেমেয়ে, যারা এখন সবকিছু হয়ে গেছে, রিভিশন করা বাকি আছে, তাদের জন্য আমি এটা বললাম। এই যে 2 মাস 3 মাস আমরা সময় পাচ্ছি, এই 2 মাস 3 মাসে কিভাবে আমি এই রোড ম্যাপটাকে নিয়ে যাব, এবং আমি এই প্রত্যেকটা টপিক তোমাদের ধরে ধরে করাবো, এবং প্রত্যেকটা টপিকের ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়েও আলোচনা হবে। এর পরবর্তী ভিডিওগুলোতে আমি সেগুলোই নিয়ে আসবো। তার জন্য অবশ্যই প্রত্যেকটা ভিডিও স্কিপ না করে কিন্তু তোমাদেরকে দেখতে হবে, না হলে কিন্তু বুঝতেই পারবে না। যাই হোক, পরিমিতিতে আমার যে দুটো কোশ্চেন থাকে, সেগুলো করবার জন্য আমাকে যেটা আগে যেটা চুজ করতে হবে, দেখো, যারা খুব ভয় পাচ্ছ তাদেরকে আমি বলবো, গোলক চ্যাপ্টারটা তো খুবই ছোট এবং সোজা, স্ফিয়ার যেটাকে বলছি খুব ছোট এবং সোজা, তাহলে স্ফিয়ারটাকে আগে চুজ করো, স্ফিয়ারটা আগে করো। তারপরে শঙ্কু করে নাও, লম্ববৃত্তাকার শঙ্কু অর্থাৎ কোন, রাইট সার্কুলার কোন আগে করে নাও, ঠিক আছে। তাহলে আমি কি কি বললাম? ফার্স্টে থাকবে হচ্ছে গোলক বা স্ফিয়ার, তারপরে চলে যাও রাইট সার্কুলার কোন। আমি যে চ্যাপ্টারগুলো রিভিশন শুরু করব পরবর্তী ভিডিওগুলোতে, সেই চ্যাপ্টারগুলো কিন্তু এইভাবেই আমি করাবো। রাইট সার্কুলার কোন বা লম্ববৃত্তাকার শঙ্কু, তারপরে তোমরা চলে যাও বিভিন্ন ঘনবস্তু বলে যে চ্যাপ্টারটা আছে। দেখো, বিভিন্ন ঘনবস্তু চ্যাপ্টারটা করতে গেলে কিন্তু আয়ত ঘন, ঘনক, গোলক, রাইট সার্কুলার কোন বা লম্ববৃত্তাকার শঙ্কু, চোঙ, সবকটা চ্যাপ্টারের কিন্তু ফর্মুলাগুলো লাগবে। তোমরা একটা কাজ করো, প্রথম কাজ হচ্ছে গিয়ে পরিমিতির যে ফর্মুলাগুলো রয়েছে, আয়ত ঘন, ঘনক অর্থাৎ প্যারালেলোপিপেড, কিউব, নেক্সট হচ্ছে গোলক বা স্ফিয়ার, তারপরে হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোন বা লম্ববৃত্তাকার চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডার, সমস্ত চ্যাপ্টারের ফর্মুলাগুলো এক জায়গায় করে, যখনই এক জায়গায় করে নেবে তখন তোমাদের এই চ্যাপ্টারটা করতে খুব সুবিধা হবে।
এই বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত যে চ্যাপ্টারটা, এখানে দেখবে পার্টিকুলার কয়েকটা সিলেক্টিভ ফর্মুলা লাগবে, সব ফর্মুলা লাগবে না। আমি সেটা করানোর সময় দেখাবো কতটা সোজা, যতটা আয়তঘন না সোজা, যতটা লম্ববৃত্তাকার চোঙ যতটা না সোজা, তার থেকে বেশি সোজা কিন্তু এই ঘনবস্তু। সমস্ত চ্যাপ্টারগুলোর থেকে আমার মনে হয় ঘনবস্তুটা বেশি সোজা, অথচ সমস্ত চ্যাপ্টারের ফর্মুলাগুলো কিন্তু এইখানে আমার লাগবে। তা ফর্মুলাগুলো আমি এক জায়গায় লিখে নিই, তারপরে আমি এই চ্যাপ্টারটা ধরি, তাহলে দেখবে অনেকটা ভালো স্কোর তোমরা করতে পারবে। গোলক, রাইট সার্কুলার কোণ, বিভিন্ন ঘনবস্তু, এই তিনটে করবার পরে তারপরে তোমরা আয়তঘন বা যে কোনো একটা চ্যাপ্টার বাদ দিলেও দিতে পারো। তার কারণ তোমার কাছে তো অ্যান্সার এনি 2 করতে হবে, কিন্তু এখানে তার জন্য 5টা চ্যাপ্টার করতেই হয়। কেননা 5টা চ্যাপ্টারের মধ্যে তুমি যদি রিস্ক নিতে চাও, তাহলে তুমি একটা চ্যাপ্টার বাদ দিতে পারো। যাই হোক, তবে যে 4টে চ্যাপ্টার করবে সেই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাকে খুবই ভালোভাবে করতে হবে, মনে করতে হবে এরকম যেন যা দেবে সেখান থেকে আমি পাবো। তাহলে পরিমিতি আমাদের রিভিশন হয়ে গেল। পরিমিতি যদি রিভিশন হয়ে যায়, তাহলে ওখানেও আমি একটা +8 স্কোর আমি করতে পারলাম। তাহলে এই দুটো থেকে 8 আর 8 পাওয়াটা কিন্তু কোনো ব্যাপার না। দেখো এখানে 16 নম্বর হয়ে গেল, এখানে 16 নম্বর হয়ে গেল, অলরেডি তোমরা কিন্তু পাস করে গেছো। কেননা স্কুল থেকে তোমাকে 10 দিয়ে দেওয়া হবে। যদি না দেওয়া হয় তার জন্য কিন্তু তোমরা কি পুরো বাকিগুলো কি কিছুই করবে না? তার জন্য কিন্তু এই বাকিগুলোর কিভাবে কি করবে সেই প্রসেসগুলো আমি বলবো। নেক্সট হচ্ছে উপপাদ্য। এই জিনিসটা তোমরা জানো, উপপাদ্য খুব সাজেস্টিভ হয়। 12টা উপপাদ্য টোটাল আছে, তার মধ্যে আগের বছরে 2টো উপপাদ্য চলে এসছে, ওই 2টো উপপাদ্যকে তুমি বাদ দিয়ে দাও, তাহলে বা পড়ে থাকে 10টা। এই 10টার মধ্যেও কিন্তু সাজেস্টিভ করে দেওয়া যায় যে এই উপপাদ্যগুলো আসতে পারে। তোমরা পরীক্ষার আগে আমি অবশ্যই বলে দেবো যে কোনগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট, কোনগুলোই 2026-এ আসার খুব সম্ভাবনা রয়েছে, সেই উপপাদ্যগুলো আমরা এখানে প্র্যাকটিসও করব। তো যাই হোক, এই উপপাদ্যতে 5 নম্বর থাকে, 2টো থাকে অ্যান্সার এনি 1 করতে হয়। তাহলে আমি যদি মোটামুটি সেই জায়গাটা 10টা করলাম, সাজেস্টিভ কিছু উপপাদ্য পড়ে গেলাম, সেখানে আমি অবশ্যই কিন্তু উপপাদ্যটা কমন পাবোই পাবো, এটা কোনো মাথা ব্যথা নেই, এটা কমন পাবোই পাবো। তাহলে দেখো তুমি এখানেও কিন্তু খুব সুন্দরভাবে উপপাদ্যটা নামাতে পারলে 5 নম্বর পেয়ে যাচ্ছ। নেক্সট হচ্ছে উপপাদ্যের প্রয়োগ। এটা অনেকের ক্ষেত্রে কমন আসলেও হয়তো করলে বা কমন নাও আসতে পারে, ঠিক আছে? কমন না আসলে যারা একটু ভালো ছেলে মেয়ে, যাদের কনসেপ্ট আছে, কনসেপ্ট ক্লিয়ার আছে উপপাদ্য সম্পর্কে, তারা কিন্তু এটা করে দেবে। কিন্তু যারা মাঝারি মানের স্টুডেন্ট, তারা তো বাবা পারবো না, আমি তাহলে উপপাদ্যের প্রয়োগটা কি করে করবো, তাহলে আমাকে কি অনেকগুলো উপপাদ্যের প্রয়োগ করে যেতে হবে? না, অত কিছু এখন ভাবতে হবে না, আমি বলে দেবো কিভাবে কি করলে উপপাদ্যের প্রয়োগ থেকে নম্বর তোলা যাবে, আমি বলে দেবো। কিন্তু আমি এখন এটার উপর কোনো গুরুত্ব দিচ্ছি না, আমি এখন গুরুত্ব দেব সম্পাদ্যের উপর। সম্পাদ্যটা এখানে আমার 5 নম্বর আছে, তাহলে এখানে আমিও জানি খুব ভালো রকম ভাবে সাজেস্টিভ কিছু সম্পাদ্য হয়, ঠিক আছে? সেখান থেকে আমি কিন্তু সম্পাদ্যতে আশা করি কারোর মার্কস কাটার কথা না, যদি সে ঠিকঠাক ভাবে ছবিটা এঁকে আসতে পারে, ঠিক আছে? কনস্ট্রাকশন যেটাকে আমি বলছি, ঠিক আছে? উপপাদ্য, থিওরেম আর কনস্ট্রাকশন বা সম্পাদ্য, এখান থেকেও আমি কিন্তু 5 মার্কস স্কোর করতে পারছি। তাহলে এবার দেখো, যারা মনে করছো ফেল করে যাবে, পাস করতে পারবো না, খুব ভয় লাগছে, তাদের মনে হচ্ছে এবার একটু আশার আলো আসছে, দেখে নাও। নেক্সট, ত্রিকোণমিতি খুব কঠিন, তাই না? না, ত্রিকোণমিতি কিছু কিছু জায়গা আছে কঠিন নয়। সেগুলো কি? সেগুলো দেখবে কোন পরিমাপের ধারণা বলে একটা চ্যাপ্টার আছে, মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলস। ওই চ্যাপ্টারে দেখবে কতগুলো হাতে গোনা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো যদি করে যাও ওখান থেকেই কমন চলে আসে, কোনো ব্যাপার না, ওখান থেকে 3 নম্বর তোলা। কোন পরিমাপের ধারণা বা মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলস এর পরেও যে চ্যাপ্টারটা রয়েছে 23 নম্বর, যে চ্যাপ্টারটা ত্রিকোণমিতিক অভেদাবলী বলে যে চ্যাপ্টারটা রয়েছে, তো ওই চ্যাপ্টারটা কিন্তু অনেকের কঠিন লাগলেও লাগতে পারে, কিন্তু ওইখানে মান নির্ণয়ের যে অঙ্কগুলো রয়েছে আমি করাবো, সেগুলো করালে বুঝতে পারবে। দেখবে কতগুলো ভ্যালু যদি তোমরা মুখস্থ রাখো,
sin 30, sin 60, sin 45, cos 30 ইত্যাদি। এই ভ্যালুগুলো যদি তোমরা মুখস্থ রাখো, তাহলে ওরকম কিছু ম্যাথস আছে যেখানে শুধু ওই ভ্যালুগুলো পুট করলেই হয়ে যাচ্ছে, অঙ্কগুলো ক্যালকুলেশন একটু করলে হয়ে যাচ্ছে। তাহলে সেই অঙ্কগুলো, এবং তোমরা জোর দেবে পূরক কোণ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে যে চ্যাপ্টারটা রয়েছে, ওই পূরক কোণের যে চ্যাপ্টারটা ওটার ওপর বেশি জোর দেবে। তাহলে কিন্তু ত্রিকোণমিতি খুব সোজা। তাহলে তোমরা ত্রিকোণমিতি থেকে 6ই তুলতে পারবে। পুরো কত নাম্বার তুলতে পারবে? পুরো 6 নম্বর তুলতে পারবে। কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। ত্রিকোণমিতির মেন যে ভয়ের জায়গাটা, সেই জায়গাটা আমি তোমাকে করতেই বলছি না। করবে না কেন? অবশ্যই করব, কিন্তু ওই জায়গাগুলোকে আগে করে নেব, ওই জায়গাগুলো আগে হচ্ছে কিনা দেখে নেব। তারপরে এই প্রত্যেকটা চ্যাপ্টারের এগেনস্টে, যে কটা চ্যাপ্টার আমি বলছি, রাশি বিজ্ঞানের পরে যখন পরিমিতি করব, তখন কিন্তু পরিমিতি করার পরে কিন্তু আমি উপপাদ্য বা সম্পাদ্য বা ত্রিকোণমিতিতে যাব না। তখন আমি দেখে নেব পরিমিতি যে দাগে থাকে, প্রত্যেকটা টেস্ট পেপারের বা যে কোনো তুমি টেস্ট পেপার নিয়ে ওই দেখবে 10টা পেজ ঘাটবে, ওই 10টা পেজের পরিমিতির অঙ্কগুলো তুমি পারছো কিনা দেখে ওইগুলোকে প্র্যাকটিস করে নেবে। তারপরে যাবে উপপাদ্যতে, তারপরে যাবে সম্পাদ্যতে, তারপরে যাবে ত্রিকোণমিতির প্র্যাকটিসের পর ওটাও দেখে নেবে যে ত্রিকোণমিতির যে অঙ্কগুলো আমি প্র্যাকটিস করে উঠলাম সেই অঙ্কগুলো আমি পারছি কিনা। যদি পারি তাহলে ত্রিকোণমিতির যে ভয়ঙ্কর জায়গাটা তোমাদের মনে হচ্ছে যেগুলো আমি পারবো না, খুব কঠিন, সেই জায়গাগুলো তখন করবো। নেক্সট আমি বলতে চলেছি সেটা হলো দ্বিঘাতকরণী অথবা ভেদের মধ্যে যে অরটা থাকে। অনেকের ভেদ খুব কঠিন লাগে, কিন্তু দ্বিঘাতকরণী থেকে কোনো কঠিন কোশ্চেন হয় না। দ্বিঘাতকরণী খুব সোজা একটা চ্যাপ্টার, এবং দেখবে তোমরা দ্বিঘাতকরণীর যে 3টে এক্সারসাইজ রয়েছে তার মধ্যে লাস্ট এক্সারসাইজ থেকেই কিন্তু দুটো কোশ্চেন দেওয়া হয়, মানে ওই রকম ধরনের দুটো কোশ্চেন দেওয়া হয়, অ্যান্সার এনি ওয়ান থাকে। তাহলে দ্বিঘাতকরণী থেকে আমি কিন্তু ভেদ থেকে না পারলেও দ্বিঘাতকরণী থেকে পারবই, তার কারণ দ্বিঘাতকরণী থেকে কোনো কোশ্চেন কিন্তু সেরকম ঘোরানো পেঁচানো থাকে না। তাহলে ওখান থেকেও আমি কিন্তু একটা +3 তুলে নিতে পারছি। তাহলে খেয়াল করে দেখো, আমাদের এখানে কিন্তু এই বীজগণিতের মধ্যে প্রথম 3 নম্বরটা আমি কিন্তু তুলে নিলাম। প্রথমে আমি তাহলে কোনটা করব বুঝতে পারছো, দ্বিঘাতকরণীতে চলে গেলাম। পরপর আমি আবারও বলছি, আগে রাশি বিজ্ঞান, তারপর পরিমিতি, তারপর উপপাদ্য সম্পাদ্য ত্রিকোণমিতি, তারপরে আমি গেলাম কিন্তু বীজগণিতে। আমি এই যে টপিকগুলো নিয়ে এখন আলোচনা করছি, যে টপিকগুলো আমি আগে করতে বলছি, তারপরে যে টপিকগুলোতে যেতে বলছি, সেইভাবে করলে একটা সুন্দর একটা রোড ম্যাপ তৈরি হতে চলেছে। আর আমি কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে এইভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার এবং তাদের ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করে এক একটা ক্লাসে আমি এক একটা টপিক শেষ করব। ক্লিয়ার? তাহলে নেক্সট হচ্ছে অনুপাত সমানুপাত। এটা যদি এখন কঠিন লাগে এটা এখন বাদ দাও। দ্বিঘাতকরণী কোনো কঠিনের ব্যাপার নেই। দ্বিঘাতকরণীর মেন দেখবে 3টে এক্সারসাইজ যদি খুব ভালোভাবে করো, যে কটা এক্সারসাইজ আছে তার মধ্যে মেন 3টে এক্সারসাইজ আমি করানোর সময় বলবো তোমাদেরকে, ওই দ্বিঘাতকরণীর ওই মেন 3টে এক্সারসাইজ যদি ভালোভাবে করো তাহলে কিন্তু ওখান থেকে 3 নম্বর পাওয়া কোনো ব্যাপার না। পড়ে থাকে হচ্ছে পাটিগণিত। তাহলে পাটিগণিতের আমরা কোন পোর্শনটা করব? পাটিগণিতের আমরা যে 4টে চ্যাপ্টার আছে একটু খেয়াল করে দেখবে, অংশীদারি কারবার চক্রবৃদ্ধি সুদ থেকেই কিন্তু বেশি কোশ্চেন থাকে। তাহলে আমাকে অংশীদারি কারবার আর চক্রবৃদ্ধি সুদ বাদ দিলে চলবে। অংশীদারি কারবার আর চক্রবৃদ্ধি সুদ এবং সমহার বৃদ্ধি যদি আমার পড়া থাকে, সরল সুদ কষ আমি বাদ দিলেও দিতে পারি। কিন্তু মাথায় রাখবে, আগে আমাকে অংশীদারি কারবার করতে হবে, তারপর আমাকে সরল সুদের কনসেপ্ট যদি থাকে চক্রবৃদ্ধি সুদ করতে হবে এবং সমহার বৃদ্ধি করতে হবে। তারপরে আমি একটু সরল সুদটা রিভিশন করলাম, সেটা পরের ব্যাপার, কিন্তু তা আগে আমাকে এই চ্যাপ্টারগুলোকে করে নিতে হবে। বোঝা গেল? এবার এই যে চ্যাপ্টারগুলো করবার পরে এই যে টোটাল আমার 54 মার্কস যখন আমার শিওর হয়ে যাচ্ছে, দেখো এখানে অলরেডি কত নাম্বার চলে আসলো, 8 8 16 16, আর এখানে তোমার 10 কত হচ্ছে 26, 26 আর 6 তোমার 32, 32 আর 6 তোমার এখানে 38, 38 মার্কস পাস করে গেছে।
38 মার্কস অলরেডি পাস করে গেছো। এখন তোমার শুধু বাকি আছে যে টপিকগুলো, সেগুলো হচ্ছে অনুপাত সমানুপাত। এটা আমি তারপরে দেখবো এইটা আমি করতে পারছি কিনা। তারপরে দেখবো আমি উচ্চতা দূরত্ব এইটা করতে পারছি কিনা। খুবই সাজেস্টিভ এবং সিলেক্টিভ কতগুলো পিকচার দিয়ে কিন্তু এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো আছে। খুবই সোজা, অতটাও কঠিন কিছু নেই। ঠিক আছে, যে বিষয়গুলো নিয়ে ভয় পাচ্ছ আমি কতগুলো সাজেস্টিভ কতগুলো দেখাবো, সেগুলো দেখলে মনে হবে এই উচ্চতা দূরত্বে আর ভয় লাগছে না। আমি কেন যে চ্যাপ্টারগুলো আমি বললাম সেই চ্যাপ্টারগুলোর উপর কেন আগে ফোকাস করতে বলছি, তুমি আগে এই 38 মার্কস তো আগে তুলে নাও। তুমি তো সেফ জোনে চলে এলে, তারপরে তুমি এবার বাকিগুলো দেখো। তারপরে এবার বাকিগুলো মধ্যে আমি কোনগুলো আগে দেখবো, উচ্চতা দূরত্ব অনুপাত সমানুপাত, ব্যাস আমার বড় যে অঙ্কগুলো থাকে তার প্রত্যেকটা টপিক দেখো শেষ হয়ে গেল। এবার পড়ে থাকে হচ্ছে এই পোর্শনটা যেখানে আমার 36 মার্কস ক্যারি করছে। এগুলো করে উঠবার পরে এই 36 মার্কস দেখবে তোমরা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের পেছনের দিকে 1 মার্কস 2 মার্কসের যে কোশ্চেনগুলো থাকে সেইগুলো নিয়ে তোমরা একটু প্র্যাকটিস করবে। তবে এটা কোনোভাবেই শিওর করা যায় না যে বইয়ের ওই অঙ্কগুলোই পুরো তুলে দেবে, ওরকম হয় না। ঠিক আছে, আর হলে তো খুব ভালো কথা, খুব সোজা কোশ্চেন তাহলে আমাদের। কিন্তু এই জায়গাগুলো করতে গেলে কিন্তু আমার এই যে বড় অঙ্কগুলো আমি করে এসেছি তার কনসেপ্ট আমার থাকতে হবে। আমি এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা এবং এসএ কিউ নিয়েও ক্লাস করাবো। কিভাবে কি করলে এখান থেকে পুরো 36 মার্কস পাওয়া যায় সেই জায়গাটা আমি কনফার্ম করব। এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা এবং এসএ কিউ থেকে কিন্তু যে কোশ্চেন গুলো থাকে সমস্ত চ্যাপ্টার কিন্তু অ্যাটেন্ড করে। এখানে আমি তোমাকে যেটা বলেছিলাম যে দ্বিঘাতকরণী আর ভেদের মধ্যে যে কোনো দ্বিঘাতকরণীটা করে যেতে পারো, কিন্তু ওখানে কিন্তু ভেদ থেকেও কোশ্চেন থাকে। আমি কিন্তু বড় অঙ্কের জন্য বলেছি যে দ্বিঘাতকরণীটাকেই অ্যাটেন্ড করব, ভেদ করব না। কারণ ভেদ যদি কঠিন লাগে বা যদি ভেদ খুব প্রবলেম হয় তখন করতে, বা ভেদের কোশ্চেনটা যদি একটু লেন্দি হয় তাহলে আমাকে তখন ভেদ বাদ দিতে হবে। ঠিক আছে, তখন আমাকে দ্বিঘাতকরণীটাই চুজ করতে হবে, কারণ এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা আমাকে টাইমও বাঁচাবে। আমি প্রথমত এই প্রত্যেকটা টপিক যা যেরকম ভাবে আমি বললাম প্রত্যেকটা টপিক আমি পরের যে ক্লাসগুলো আনবো সবকটা টপিকের ওপর আমি একটা করে ক্লাস নেব এবং সাজেস্টিভ কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে আলোচনা হবে। তারপর আমি কিন্তু এই শর্ট কোশ্চেন্স কিভাবে আমরা সলভ করব সেগুলো নিয়েও একটা আলোচনা আমি আনছি। একটা কথা বলে রাখি, এখানে যে অঙ্কগুলো থাকে বইতে, যে অঙ্কগুলো তোমরা করবে, এক্সারসাইজ থেকে যে অঙ্কগুলো করছো, মাথায় রাখবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোশ্চেন হয় তোমরা বিগত সালের কোশ্চেনগুলো ভালো করে ঘেঁটে দেখো, ভালো করে ঘেঁটে দেখো, তাহলেই তোমার কিন্তু একটা আইডিয়া, একটা কনসেপ্ট চলে আসবে যে কেমন ধরনের প্রশ্ন আসছে। একটু খেয়াল করে দেখবে ওখানে কিন্তু প্রশ্নগুলো শুধু যে তোমরা এক্সারসাইজ করে যাচ্ছ ওই এক্সারসাইজ থেকে কিন্তু থাকে না, উদাহরণ থেকেও কিন্তু অঙ্ক থাকে। কেমন ভাবে থাকে, ধরে নাও দ্বিঘাত সমীকরণের একটি অঙ্ক, আমি কথার কথা একটা এক্সাম্পল দিচ্ছি। দ্বিঘাত সমীকরণের যে অঙ্কটা থাকছে, দুটো অঙ্ক, তার মধ্যে অ্যান্সার এনি ওয়ান করতে হচ্ছে। একটা দেখা গেল এক্সারসাইজ থেকে তুলে দিয়েছে, ওটা হয়তো তোমার চেনা, কিন্তু আরেকটা অঙ্ক উদাহরণ থেকে তুলে দিয়েছে, কিন্তু ওটা তোমার কাছে অচেনা, কিন্তু অথচ দেখো ওটা কিন্তু বইতেই আছে। বেশিরভাগ স্টুডেন্টরা যেটা করে, উদাহরণের যেহেতু অঙ্কগুলো পড়া আছে উদাহরণের অঙ্কগুলো পড়ে যায় না। আমরা সব সময় ওই এক্সারসাইজ গুলো করে যাচ্ছি, কিন্তু আমাদের এটা মাথায় থাকে না যে উদাহরণ থেকেও কিন্তু অঙ্ক দিয়ে দিতে পারবে। উদাহরণগুলো আমাকে দেখতে হবে। আমি তাও বলে দেবো যে প্রত্যেকটা চ্যাপ্টারের উদাহরণের কোন অঙ্কগুলো আমরা এখানে সলভ করব এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট কি কি যে অঙ্ক হতে পারে। দেখো সমস্ত চ্যাপ্টারের সমস্ত অঙ্ক কিন্তু আমি এখানে আপাতত এই কটা সময়ের মধ্যে কিন্তু করা হয়ে উঠবে না। আমি প্রত্যেকটা চ্যাপ্টারের একটা প্রিলিমিনারি একটা কনসেপ্ট দেব এবং সমস্ত চ্যাপ্টারে যত রকমের অঙ্ক হয় প্রত্যেকটা টাইপ নিয়ে একটা আলোচনা করে দেবো। তাতে তোমাদের কি সুবিধা হবে, তাতে তোমরা কিন্তু এই 95+ স্কোরটা কিন্তু অবশ্যই করতে পারবে। সাথে থাকবে অবশ্যই
প্রত্যেকটা ভিডিও দেখবার জন্য চ্যানেলটাকে আমি বারবার করে বলছি সাবস্ক্রাইব করবার জন্য। আর ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, প্রত্যেকের সাথে শেয়ার করবে, কেননা প্রত্যেকের এই বিষয়টা জানা দরকার। এই রোড ম্যাপ যদি আমরা না জানি, আন্দাজে অঙ্ক করে গেলে কিন্তু কোনোভাবে পাস করতে পারবো না। আমাকে প্রত্যেকটা টপিক, এই রোড ম্যাপ কিভাবে কোন চ্যাপ্টার আগে করব, যেটা আমি বললাম, আগে রাশিবিজ্ঞান, তারপর আমরা পরিমিতি, উপপাদ্য, সম্পাদ্য, এই যে পরপর পরপর একটা রোড ম্যাপ সাজালাম, তাতে কিন্তু আমি বুঝে যাচ্ছি যে আমি সেফ জোনে যাচ্ছি। তারপরে সেফ তো আগে হলাম, তারপরে দেখবো যে আমরা কিভাবে ভালো স্কোর করা যায়, সেইভাবে আমরা কিন্তু এগোবো। সেইভাবে কিভাবে আমরা কোন চ্যাপ্টারগুলো কিভাবে প্র্যাকটিস করব, কি কি অঙ্ক প্র্যাকটিস করব, এগুলো কিন্তু পরের ভিডিওগুলোতে আমি পর পর এক একটা টপিক নিয়ে আসতে থাকবো। তাই বলে রাখছি, এই ভিডিওগুলো সমস্তটাই তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, তাহলে কিন্তু সবার কাছে এই জিনিসগুলো পৌঁছে যাবে, সবাই উপকৃত হোক, এটাই আমি চাই। ওকে।